প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদ অবস্থানে থেকে সুন্দর করে ঈদের দিনটি কাটালেন। তারপরেও একটি অব্যক্ত বেদনা, অব্যক্ত একটি আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে এবং আমাদের মধ্যে আছে। সেটা মেনে নিয়েই তারপরেও আমরা আজকের দিনটি অন্তত পরিবারের সঙ্গে সবাই একত্রিত হয়ে একটা আনন্দময় সময় কাটানোর চেষ্টা করেছি। তো আসলে মনটা সারাক্ষণ উসখুস করে বন্ধুদের সঙ্গে একটু দেখা করার, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে চা খাওয়া, বা এই যে ঈদের দিনটিতে গ্রামে গিয়ে বা আমরা ঈদে যেখানে করে স্বচ্ছন্দ বোধ করি, ঈদ যেখানে করে সেখানে গিয়ে সবাই মিলে হই হুল্লা করে চা খেয়ে বা এটা সেটা করে আমরা যে সময়টা পার করে দিতাম, এবার হয়তো সেটা অনেকটা বিঘ্নিত হয়েছে। তাতে কিছু এসে যায় না। আমরা আশাবাদী যে আমরা আগামী ঈদটি অন্তত আরও আনন্দের সঙ্গে করতে পারবো। তা আমি আজকে ভাবলাম যে আজকের দিনটি মোটামুটি একটু আনন্দময় করে কাটানো যাক। সেজন্য আমি বেছে নিয়েছি প্রেমের কবিতা। আজকে আমি আপনাদেরকে প্রেমের কবিতা শোনাতে চাই বা ভালোবাসার কবিতা শোনাতে চাই। বন্ধুরা, আমি একটি প্রশ্ন দিয়েছি যে আসলে প্রেমের কবিতা আর রোমান্টিক কবিতা এক কিনা। আপনারা সবাই জানেন বিষয়টি, অতি সাধারণ একটি ব্যাপার যে আসলে রোমান্টিক কবিতা প্রেমের কবিতা, বাট প্রেমের কবিতা মাত্রই রোমান্টিক কবিতা নয়। এখন আমি এটাকে কীভাবে ব্যাখ্যা করব যে আসলে প্রেমের কবিতা কিন্তু সব রোমান্টিক কবিতাই কিন্তু প্রেমের কবিতা হয়ে ওঠে না। প্রেমের কবিতা হচ্ছে ভালোবাসার কবিতা, পরস্পর ভালোবাসার সম্পর্কের কবিতা। আর রোমান্টিক কবিতা হচ্ছে, রোমান্টিসিজম একটি সময় ছিল, রোমান্টিক সময়, সেটা ছিল 18 শতকের শেষের দিক থেকে 19 শতকের শুরুর সময় পর্যন্ত, সম্ভবত 1785 থেকে 1830 সাল পর্যন্ত। এই সময় 6 জন গুরুত্বপূর্ণ কবি ছিলেন: ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বায়রন, কোলরিচ, উইলিয়াম ব্লেক, এরকম 6 জন কবি ছিলেন যারা ওই সময়ে রোমান্টিক কবি বলে পরিচিত। তাই বলে এর অর্থ এই নয় যে তারা সবাই শুধু প্রেমের কবিতা লিখেছে। আসলে রোমান্টিক মানে হচ্ছে যে কল্পনা নদীরতা বা কল্পনা বিলাসিতা বা কল্পনা প্রিয়তা, এইগুলি করতে পারেন। এখন কল্পনা সেটা হচ্ছে যে আপনি অনেক সময় প্রচণ্ড ভাবপ্রবণ হয়ে পড়বেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ আপনার মধ্যে থাকবে, আধ্যাত্মিকতা আপনার মধ্যে থাকবে, বা নৈসর্গিক যে চেতনা, তার যে রহস্যময়তা, সেই রহস্যময়তার ভেতর দিয়ে আপনি গভীরভাবে যখন বিচরণ করবেন, তীব্রভাবে যখন জীবনকে আপনি চর্চা করবেন, জীবনকে দেখবেন, তখন হচ্ছে সেটি রোমান্টিক বিষয়। বা সেই কল্পনা প্রবণতায় যখন এই বিষয়গুলি আশ্রয় পায়, তখনই সেটি রোমান্টিক হয়ে ওঠে। এটি হচ্ছে রোমান্টিকতা। এক অর্থে আমি বলি যে তীব্রতাও হতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি থেকে আমি বলছি যে রোমান্টিকতা তীব্রতা হতে পারে, যেটাকে আমি যদি তীব্রতা বা প্রচণ্ডতা হিসেবে বলি বা ধরে নিতে চাই, তাহলে সেটা আমার কাছে মনে হয় পারফেক্ট হয়। আমি প্রচণ্ড কল্পনাপ্রবণ, প্রচণ্ড নিসর্গ প্রেমী বা প্রচণ্ড আধ্যাত্মিকতা আমার মধ্যে কাজ করছে তখন সেটি রোমান্টিকতা। আর আর রোমান্টিকতার ভিতরে কিন্তু প্রেমও থাকে, আবার প্রেমের ভেতরে রোমান্টিকতা থাকে। এখন একটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যখন বলি যে এটা রোমান্টিক কবিতা, এর অর্থ কিন্তু এই নয় যে ওটা শুধু ভালোবাসা, নরনারীর সম্পর্ক বা প্রেমের কবিতা, বা বাবা মার সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক। শুধু ভালোবাসার সম্পর্ক মানেই কিন্তু রোমান্টিক কবিতা নয়, সেটি প্রেমের কবিতা হতে পারে। কিন্তু রোমান্টিক কবিতা আর প্রেমের কবিতা কিন্তু দুই রকম। তা আমাকে কিছুদিন আগেও আমার একজন কলিগ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কবিতার বইয়ের মধ্যে তো আমি খুব বেশি প্রেমের কবিতা পাই না। আমি বলছি যে রোমান্টিক কবিতা পান কিনা? বলছে হ্যাঁ, রোমান্টিক কবিতাও তো পাই না। বললাম যে কেন? বলে যে প্রেমের কবিতা আর রোমান্টিক কবিতার মধ্যে পার্থক্যটা কী? তো এইরকম আমি
বলতে চাই যে একজন বন্ধু তিনি কিন্তু এই সহজ বিষয়টা এখনও সাধারণভাবে তিনি গ্রহণ করছেন যে আসলে রোমান্টিকতা আর রোমান্টিক কবিতা আর প্রেমের কবিতার মধ্যে তিনি পার্থক্য খুঁজে পান না, কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, আমি সেটা বললাম। তো আমি আপনাদেরকে আরেকটি কথা বলি যে 90-এর দশকের কবিতা একটি বিশাল জায়গা দখল করে আছে। বলা হয় যে 30-এর দশকের পরে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে 90-এর দশকের এক ঝাঁক কবি, এবং তারা কবিতায় নতুন নতুন ডিকশন তৈরি করেছে এবং গভীরভাবে তারা কবিতাকে বদলে দিয়েছে এবং আত্মপরিচয় অনুসন্ধানের একটি চেষ্টা তারা করেছে। সেখানে এই 90-এর দশকের কবিদের মধ্যে উপরে কিন্তু এই তারা প্রেমের কবিতা লিখতে পারেন না বা তার প্রেমের কবিতা কম রচিত হয়েছে, এরকম একটি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, এবং আমার বিরুদ্ধে তো আছেই। আমি জানি যে আমাকে অনেকেই বলে যে আপনার তো খুব একটা প্রেমের কবিতা পাই না। আসলে প্রেমের কবিতা আমরা কেউ না লিখে থাকতে পারি না, সবাই আমরা প্রেমের কবিতা লিখি, এবং প্রত্যেকে, আপনারাও প্রত্যেকেই যারা কবিতা লেখেন তারা সবাই প্রেমের কবিতা লেখেন। তবে রোমান্টিক কবিতা তো লেখেনি। রোমান্টিক কবিতা কিন্তু রোমান্টিক সময় শেষ হয়ে গেলেও রোমান্টিক কবিতা লেখা থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি। যে জীবনানন্দার যতই বলুক যে আমি রোমান্টিসিজম পেরিয়ে, রিয়েলিজম পেরিয়ে পরাবাস্তব সময়ে আমি কবিতা লিখেছি, বা এটা যদি অন্যরা জীবনানন্দকে যারা চর্চা করেন, ব্যাখ্যা করেন, তারাও যদি বলেন, তারপরেও আমি বলবো যে রোমান্টিক কবিতা তিনি লিখেছেন। তার কারণ তিনি প্রচণ্ড রকম কল্পনাপ্রবণ ছিলেন, এবং কবি মাত্রই কল্পনাপ্রবণ, এবং কবিরা, বড় বড় কবিরা কিন্তু যে যত বড় কবি সে তত বেশি কল্পনাপ্রবণ। আর এই কল্পনা বিলাসিতা, কল্পনা মদিরতা এবং কল্পনা প্রিয়তা, এই বিষয়টাই হচ্ছে আধ্যাত্মিকতা বা প্রচণ্ড রকমের নিসর্গ রহস্য চেতনা, এই বিষয়গুলি কিন্তু রোমান্টিকতারই বিষয়। তো সেই সময়ের 5 জন কবি এই বিষয়গুলোকে যাপন করতেন। তো আমরা সবাই রোমান্টিক কবিতা লিখি, সবাই প্রেমের কবিতা লিখি। তো 90-এর দশকের কবিদের আমি একটা বই আপনাদেরকে এখন দেখাবো। সেখানে 14 জন কবির কবিতা আছে, যেখানে সবাই 90-এর দশকের কবি এবং কবিতাগুলি ভালোবাসার কবিতা। বইটি বেশ মোটা, এবং এইটা কিন্তু ভলিউম 1। তা এখানে এক একজনের 10টা 15টা বা 20টা করে কবিতা আছে। 90-এর দশকের বেশ কয়েকজন কবির, 15-20 জন কবির কবিতা আছে। তো সেখান থেকে আমি আমার কয়েকটি ভালোবাসার কবিতা আপনাদেরকে আমি শোনাতে চাই। এখানে কিন্তু অনেকে আমাদের 90-এর দশকের কবিতা দিয়েই ভরা। আমি সেখান থেকে আমার নিজের কয়েকটি কবিতা আমি আপনাদেরকে শোনাবো। যে আমার কবিতা আসলে প্রেম আছে কিনা সেটা আপনারা এখন দেখবেন, এবং এরপরে থেকে নিশ্চয়ই আমার বিরুদ্ধে অভিযোগ করার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ। আমার লাইফে অনেক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমার বন্ধু কবি ভাগ্যদন বড়ুয়া, বিশিষ্ট কবি, তার লিখেছে ভালো বিশ্লেষণ। সুপ্রসাদ গোস্বামী লিখেছেন সুন্দর আলোচনা, ঋদ্ধ হব, ধন্যবাদ কবি, ঈদের শুভেচ্ছা। সাবিত্রী শাহ, মুক্তাবাজিম, অনেকেই ভালো বলেছেন, দেখছেন। আচ্ছা, যাই হোক, আমি এগুলির দিকে খেয়াল করলে কবিতা পড়া হবে না। আমি আসলে বেশ কিছু কবিতা আপনাদেরকে শোনাই। যেমন একটি কবিতা সম্পর্ক, বেশ আগে লেখা, আমার প্রেমের কবিতা বলি এটা। তোমার আমার সম্পর্ক ঘিরে জনে জনে কত কথা ওঠে, যেভাবে বৃষ্টির দিনে উঠোনে পালানে ওঠে ডাঙর কই মাছ। তোমার আমার সম্পর্ক ঘিরে জনে জনে কত কথা ওঠে, যেভাবে বৃষ্টির দিনে উঠোনে পালানে ওঠে ডাঙর কই মাছ। আর তুমি আমি এই কথা জানি, আজকাল আমাদের সম্পর্কখানি চুপসানো বেলুনের মতো মুখ থুবড়ে পড়ে থাকা সাদা কালো প্রাচীন ইতিহাস। আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। ফ্যানের জন্য নিশ্চয়ই শুনতে একটু সমস্যা হচ্ছিল, আমি ফ্যানটা বন্ধ করে দিলাম। তোমার আমার সম্পর্ক ঘিরে জনে জনে কত কথা ওঠে, যেভাবে বৃষ্টির দিনে উঠোনে পালানে ওঠে ডাঙর কই মাছ। আর তুমি আমি এই কথা জানি,
আজকাল আমাদের সম্পর্কখানি চুপসানো বেলুনের মতো মুখ থুবড়ে পড়ে থাকা সাদা কালো প্রাচীন ইতিহাস। আমরা তো মেঘের গর্জন শুনে ডাল ভেঙে পড়ে গেছি স্রোতস্বিলা হ্রদে। এরপর দেখা হলো কোনো চাঁদে। আমি কলঙ্ক আর তুমি তার আলো, অথবা তুমি কলঙ্ক যদি, আমার তো সব কিছু কালো। আর ধরো দেখা হলো কত শত প্রজন্মের পরে, আমাদের সম্পর্কখানি কালিঝুলি মুড়িয়ে তারা জনে জনে বেড়াবে ঘুরে। আমার আরেকটি প্রেমের কবিতা শোনাচ্ছি। কবিতাটি মায়াটান। মায়াটান আমার একটি বইয়ের একটি কবিতা। মায়াটানের মধ্যেই একটি প্রেমের ভাব আছে, আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন। মায়াটান একাই বেড়াতে আসে, হাসে। তোমার কি বড়সড় ঘর, চোখ মুখ দিবা কাঁধ, সঙ্গে নিয়েই ভ্রমণ বিলাসী হওয়া যাবে? দীর্ঘায়ু মুঠো করে আলোয় উড়িয়ে দেয়া মনোবল এখনো কি বোতলে নিবদ্ধ জারক মেঘের রূপালী জলে অবিকল ফিরে পাওয়া যাবে? এক হাতে বাঁশি আর তৃষ্ণা দুধে ভাতে, বলতো পরিচ্ছন্ন ঘুমে স্বপ্নে রাখে পড়ে ঘুম ভেঙে বৈকালিক ভ্রমণে আসে কুমার নদের তীরে। বৃষ্টি তো কাপালিক নয় বললাম, আর আমাদের কপাল ভিজিয়ে দিয়ে নদের কিনারে জিরিয়ে নেবে বেলা। আর তোমারও কত খেলা দেখে দেখে, এই মায়া, এই অভ্যাস বশতা যা গলগ্রহ ছাড়া অন্য কিছু নয় অন্তত তোমার কাছে। যখন এসেই পড়েছে মায়াটান ও জাদু বাস্তবতা, তোমার চোখের উপর আঙুল বুলিয়ে যাক। আর উপরে তাকাও, দেখো কি ছুতে চায় মন। আর পরে যেতে যেতে তোমার দেহের কি হাল হলো, তার চেয়ে বরং এই বেলা আবার মায়ায় জড়ানো যাক। কথা রাখো। খুব ভালো লেগেছে ডাঙর কই মাছ। সাবিত্রী শাহ মুক্তা লিখেছে, চামেলি বসু লিখেছে দেখছি ভাইয়া। দেখো, আমার খুব ভালো লাগছে যে তোমরা দেখছো। আরেকটি কবিতা সাম্প্রতিকগুলো। এটি আমার কুয়াশা উড়ালো যারা বইয়ের প্রথম কবিতা, সাম্প্রতিকগুলো কবিতাটি। হাল আমলের এই ব্যাপারগুলোই আমার মর্মে ঢুকে পড়া ছিল সাধারণ ব্যাপার। হাল আমলের এই ব্যাপারগুলোই আমার মর্মে ঢুকে পড়া ছিল সাধারণ ব্যাপার। রাত্রির দোহাই দিয়ে তোমার হাতে তুলে দিয়েছি একটি অন্ধকার গোলাপ। অথবা ঝড় এলো বলে পতিত নক্ষত্রগুলোই ঝলসে দেব তোমার অদিতি। প্রতীক বিশ্বের দিকে আমার অন্ধত্বকে খুঁজে দেব ভাষা। আর জাদু বাস্তবতা তুমি দেখো, এই মায়া বিশ্বের ব্যাপারগুলো পরস্পর সম্বন্ধতারিত হয়ে আমার ভেতরে যে পরস্ত্রী কাতরতা ভর করেছিল, আর আমার মহাত্মা ধান জমিগুলো ক্রমাগত জলের দামে বিকিয়ে দিয়েছিলাম, ওই ধানের জন্য মায়া আর ঋণের জন্য খুলে দিয়েছিলাম অন্দরের সিঁড়ি। এই পরস্পর নিভৃত ব্যাপারগুলোই তোমার দিকে হাত পাততেই জমেছিল দ্বিধা। তোমার শ্রেষ্ঠত্ব থেকে একে একে খুলে নিয়েছিলাম কপলের অভ্রকুচি, চুলের সুষমা। তুমি সিংহ শাবক কোলে তুলে নিয়ে দ্বিধান্বিত পৃথিবীর পটে ভেঙে ফেলেছিলে তাজমহলের কাজ। যা কিছু সাধারণ ব্যাপার, একদিন প্রিয় কবি সাফোকে তোমার এ প্রকার সাম্প্রতিকগুলো লিখে দিয়েছিলে ম্যাটাফোর কবিতার ভাষায়। ফেরদৌসী খানম লাখি লিখেছেন, রোমান্টিকতার প্রেমের সূক্ষ্ম পার্থক্য বুঝলাম, তবে এও সত্য রোমান্টিকতা ছাড়া প্রেম অসম্পূর্ণ। ভালো লাগছে, ধন্যবাদ। ভালো লাগছে ভাইয়া আমির হামজা লিখেছেন। অনবদ্য মাসুদার রহমান আমার বন্ধু জয়পুরহাট থেকে লিখেছেন। মাসুদার রহমান খুব ভালো কবিতা লেখেন। ভালো লাগলো প্রিয় কবি নিলয় রফিক লিখেছেন। আচ্ছা, আমি এখন একটি কবিতা শোনাবো আপনাদেরকে। কবিতাটি এই চৈত্রে তুমি জ্বরগ্রস্ত হলে। এই কবিতাটি আমার শীতের প্রকার নামে একটি কবিতার বই আছে, আপনারা জানেন, সেই বইয়ের প্রথম কবিতা। শীতের প্রকার বইটি 2008 সালে কালীয় কলম সাহিত্য পুরস্কার পেয়েছিল। ওই বছরই
এই পুরস্কারটি ঘোষণা করা হয় এবং 1 লক্ষ টাকা আমি পুরস্কার পেয়েছিলাম। অবিশ্বাস্য সত্য যে ওই সময় 1 লক্ষ টাকা কোনো সাহিত্য পুরস্কারের মান ছিল না। আমি কাকতালীয়ভাবে আর কি পুরস্কারটা পেয়ে যাই। আমার শীতের প্রকার বইটি জমা দিয়েছিলাম পুরস্কারের জন্য এবং আমি পুরস্কারটা পেয়েছিলাম। সেই বইয়ের প্রথম কবিতা এই চৈত্রে তুমি জ্বরগ্রস্ত হলে। বইটি 4টি মুদ্রণ হয়েছে। যে পুরস্কারের আরেকটি সুবিধা হচ্ছে যে আমার কোনো বই চতুর্থবার মুদ্রিত হয়নি। দ্বিতীয়বার হয়েছে একটা না দুটো, কিন্তু চতুর্থবার মুদ্রিত হয়নি কোনো বই। এই শীতের প্রকার কাব্যগ্রন্থটি পুরস্কার পেয়েছে বলে 4টি মুদ্রণ হয়েছে। তীব্র জ্বরের ঘোরে বিদ্যুৎ বাতির দিকে রেখেছ চোখ, আলনায় বসেছে কালো কাক। এবার জানালার পাশে চৈত্রের কিছু ভালোবাসা ছাড়া আর কোনো কুজো নড়েনি। আমিও সেবিকা তোমার অশোকের পাশে ভর রাত বসে থেকে দক্ষিণে বারান্দায় বসে কাঁদি। এবার শীত চলে গেল হঠাৎ বিদ্যুৎ চমকের মতো। বিশুদ্ধ জলের বোতলে লাল নীল পথ্যগুলো পচে গলে ঝাঁঝিয়ে উঠেছে। তোমার মুখ ভর্তি আলো, চোখের গড়ান ধরে বয়ে যাওয়া রোগগুলো তারা অবিকল দেখে। আমিও সেবিকা তোমার, আলনার কাঁধে কালো কাক দেখে দূর থেকে ডেকে আনি দক্ষ এক পাখি বধকারী। এগুলি সবই কিন্তু আমার প্রেমের কবিতা। একবার নদী তীরে প্রেমের কবিতা। মনে পড়ে বকুল ফুল তুলতে এসে সাদা সাদা নখগুলো ধরতে দিয়েছিলে। মনে পড়ে বকুল ফুল তুলতে এসে সাদা সাদা নখগুলো ধরতে দিয়েছিলে। বকের হাড়ের মতো সাদা আর বিশ্বাসের সৌগন্ধের মতো বাস্তবতা থেকে মেঘগুলো যথেষ্ট আড়ালে। এখনো শেয়ালের পশমের মতো কোমল আর ঝরঝরে তোমার মন। স্লিপিং পিল, টুথব্রাশ অভ্যাসবশত কাছে কাছে রাখো। বাহুডোরে মায়ের ঝোলানো তাবিজ, গলায় পিতলের লকেট এখনো অবিকল আছে। তবু সুদর্শন গৃহশিক্ষককে ঘিরে তোমার নামে যে কলঙ্ক রটানো আছে, তোমার ধার্মিক বাবা বাজার থেকে কিনে আনা দেশি মোরগের সুস্বাদু ব্যঞ্জন রেঁধে তা ভুলিয়ে দিতে চান। আমি ভাবি বাড়ি ভর্তি এইরকম বর্ণাঢ্য আলোকসজ্জায় জ্যোৎস্নারাত বেছে নেবার প্রসঙ্গ বাতুলতা নয় কি? তোমার জমানো ডাক টিকিটগুলো প্রাপককে ফিরিয়ে দিতে গেলে দীর্ঘদিন লেগে যেতে পারে। আমি বরং শীতল পাটিতে ছড়িয়ে নিয়ে দীর্ঘ সময়ের জমাট স্পর্শ থেকে তোমার আমার সম্পর্কের পরম্পরাগুলো সুনির্ণয় করি। আজকাল নদী তীর ধরে হাঁটতে গেলে ইলশে মাছ গায়ে উঠে আসে। পরিচিত মানুষের মতো কাশবন আর সাম্প্রতিক দুঃখের মতো চিরতরুণ মেঘ। দেখে দেখে একবার এই নদী তীরে তুমি আমি কান্না ধুয়েছিলাম, মনে পড়ে? আমাদের নির্বাণ কাল, এটি সাম্প্রতিক সময়ে লেখা, 4-5 বছরের মধ্যে লেখা। তার কাটায় হেঁটে হেঁটে একদিন ঠিক পৌঁছে গিয়েছিলাম নিষিদ্ধ শরীরী বিদ্যায়। তার কাটায় হেঁটে হেঁটে একদিন ঠিক পৌঁছে গিয়েছিলাম নিষিদ্ধ শরীরী বিদ্যায়। আমার শরীর তা জানে, যেভাবে তোমার অতীত তা মানে। এখন এতদিন পর স্মৃতিচারণের মতো চিহ্নগুলো গলায় ঝুলিয়ে ব্যক্তিগত স্বাতন্ত্র্য প্রদর্শন করে চলেছি। এখন এতদিন পর স্মৃতিচারণের মতো চিহ্নগুলো গলায় ঝুলিয়ে ব্যক্তিগত স্বাতন্ত্র্য প্রদর্শন করে চলেছি। আমাকে দেখলেই তোমাদের গৃহপালিত নদী মুখ লুকায় উত্তাল দিনের সামুদ্রিক সন্ত্রাসে। তোমাকে দেখলেই আমাদের প্রহরারত মাঠে অশ্বদর কেঁপে ওঠে মধ্যরাতে অকুণ্ঠ উত্তাপে। আজকাল উনো ঘুম উনো অন্নে রাজ্যকে তীর্থ রচনা করি। পুরনো নোট বই ঘেটে অনাবশ্যক বাক্য কেটে
ভুল শুধরে নেই। আজকাল গঞ্জে বাজারে ঘুরি, নানা বরণ মানুষ ঘেটে, চোখে চোখে খুঁজে দেখি শরীরী সম্পর্কের ভাষা। আমাদের এই বিদ্যা ভেসে উঠেছিল ঢলে পাওয়া কই মাছের দিনে। আজও কেউ জানেনি তো দুজনেই মজে আছি সেই এক চিরকালীন নির্বাণের ঋণে। বৃষ্টি, বকুল ও আমাদের কথা। আরেকটি প্রেমের কবিতা, বৃষ্টি, বকুল ও আমাদের কথা। তখনও তাকে কিছুই বলিনি, অথচ সে আমার গানের খাতা টেনে নিয়ে গাইতে শুরু করেছে। কখনো ইশারা করিনি, অথচ নিতান্ত বৃষ্টিতে সে আমার ছাতার নিচে এসে দাঁড়িয়ে পড়েছে। আমার সারা শরীর তন্ন তন্ন করে খুঁজে হলুদ পাঞ্জাবির পকেটে পাওয়া একটি শুকনো চ্যাপ্টা বকুল ফুল তার হাতে দিয়ে বলি, এতদ অঞ্চলে বকুলের চারা রোপণে নিষেধাজ্ঞা হেতু একবার সমুদ্র পাড়ের পুজো ঘর থেকে ফুলটি হাতিয়ে নিয়েছিলাম। আলোচ্য ফুলটি তখন ধূসর থেকে সাদা হতে শুরু করলো। গন্ধ ছড়ালো আমাদের সঙ্গে চমৎকার কথোপকথনে, গুমট সময়টা আনন্দে ভরিয়ে তুলল। তখন আমার সান্নিধ্য ছেড়ে অদূরে বটগাছের শিকড় ধরে ঝুলতে থাকলে তুমি, আমার হাতের একমাত্র ছাতা ছুঁড়ে মারলে শূন্য আকাশে। ততক্ষণে আমাদের প্রবল বৃষ্টির সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেছে। বৃষ্টি নাচলো, আমরা দেখলাম। বৃষ্টি হাসলো, আমরা দীর্ঘশ্বাস ফেললাম। বৃষ্টি যখন প্রচণ্ড জ্বরে তপ্ত শরীরে হাত পা ঘামিয়ে বমি করতে শুরু করলো, আমরা দিক বিদিক পাগলের মতো ছুটোছুটি করে কাছে দূরের পাখিদের সাহায্য চাইলাম। তারা বৃষ্টির শরীর থেকে তপ্ত জ্বর কণাগুলো খুঁটে খুঁটে খেলো এবং চারদিকে পালক মেলে দিয়ে সম্পূর্ণ সারিয়ে তুলে মিলিয়ে গেল অনন্ত আকাশে। আমরা আবার বৃষ্টিকে প্রতিরোধ করে একই ছাতার নিচে মিলিত হলাম। একটি মিলনাত্মক কবিতা। অন্তমিল দিয়ে লেখা একটি কবিতা শোনাই বন্ধুরা, প্রেমের কবিতা। বর্ষায় লেখা ছিল কবিতাটি। আসলে বর্ষা আমার প্রিয় ঋতু। বর্ষা এলে আমি আসলে একটু বেশি প্রেমিক হয়ে উঠি, একটু বেশি কামার্ত হয়ে উঠি, একটু বেশি রোমান্টিক হয়ে উঠি, একটু বেশি ভালোবাসাময় হয়ে উঠি। এতে মহিম মনির লিখেছে, বেশ ভালো লাগে কবিতাটি। মাসুদার রহমান, আহা বৃষ্টি বকুল বন্ধু লিখেছেন। ভুইয়া বুলবুল, চমৎকার। আয়েশা মনির লিখেছেন, ঈদ মোবারক। মনিরের পছন্দের কবিতাটি আমি শোনাবো। মনির, তুমি যে সঙ্গীতাকে ভালোবাসতাম, দেখি আমি এই কবিতাটি এখানে আছে কিনা, আমি এখানে শোনাবো। ও খুব পছন্দ করে সঙ্গীতাকে ভালোবাসতাম কবিতাটি। মহিম মনির ছোট ভাই, ডাক্তারি পড়ছে আর খুব কবিতা লেখে এবং গল্প লেখে। রাজীব ঘোষ, ভালো লাগছে, শুভেচ্ছা। আমাকে দেখো কবিতাটির নাম। জেগে আছে বিপুল সমুদ্র পারে একাকী ফসিল, ভাষা নেই ছুটে গেছে মেঘের বারতা নিয়ে রঙিন কোকিল। জেগে আছে বিপুল সমুদ্র পারে একাকী ফসিল, ভাষা নেই ছুটে গেছে মেঘের বারতা নিয়ে রঙিন কোকিল। আরো কত ঋতরাজ্য ঋতপ্রেম এপারে ওপারে, আষাঢ়ে ঘনায় ঘন উচ্ছ্বসিত নদীদের অবাক দুধারে। পলিবিদ্যা ভেসে যায়, হেরে যায় নিষ্কামতা টাপুর টুপুর। বৃষ্টি পড়ে শোনো সখী, তুমি আমি সারাদিন একলা কুকুর। অযথাই ঘোরো ফেরো, হাত ছেড়ে ঢেউ ধরো কি জানি ভাষায়, কবে যেন ভেসেছিলে আমাকে একেলা ফেলে শরীরী বিভায়। সেই থেকে ভেবে ভেবে তুমিও ফসিল আজ হাজার বছর, দ্বিধার কঙ্কালগুলো বিকল জেগে আছো আশাহত ঘাসের উপর।
অথচ আমাকে দেখো, কতটা বিশ্বস্ত হলে সমুদ্র প্রবাল কেটে রামগিরি প্রাসাদ বানাই, বিপুল তরঙ্গ ভেঙে সহস্র বছরে এই কুলে ওঠা নিজেকে জানাই। মোল্লা মাহফুজাল হোসেন, আমার বন্ধু বিষ্ট কবি নন্দন তাত্ত্বিক, লিখেছেন অসাধারণ লাগলো তিনটি কবিতার সম্পর্কিত আবেগময়তা, ঘোর লাগা, অনুভব, প্রকৃতি, পরিবেশ কিংবা যাপিত জীবনের ভালো লাগার অনুষঙ্গ থেকে উৎপ্রেক্ষা। কি নেই কবিতাগুলোতে, উৎপ্রেক্ষা কি নেই কবিতাগুলোতে। আমাদের সময়ের সেরা রোমান্টিক কবিতাগুলো কেউ কারো লিখেছেন কমেন্টে ঠিক এ কথাটা আর লিখছি। আর আপনি বললেন মহিম মনির লিখেছে। মাহফুজ ভাই শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। মনির তোমাকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদের শুভেচ্ছা। সঙ্গীতাকে ভালোবাসতাম, এই কবিতাটা এখনই পেয়ে গেলাম। সঙ্গীতাকে ভালোবাসতাম, এই কবিতাটি মহিম পছন্দ করেছে এবং কবি অশোক করকে দিয়ে ট্রান্সলেশনও করিয়েছে। আমার বইতে আছে, আমার যে ফু অ্যাসাসিন ইংরেজি কবিতার বইটি, সেখানে আছে ওই ইংরেজি কবিতাটি। সঙ্গীতা পরম সঙ্গী ছিল বহুদিন, নারকেল পাতার বাঁশি আর সোনালু পোকার হিম সবুজ ডানায় কে যেন তা লিখে রেখেছিল। সঙ্গীতা পরম সঙ্গী ছিল বহুদিন, নারকেল পাতার বাঁশি আর সোনালু পোকার হিম সবুজ ডানায় কে যেন তা লিখে রেখেছিল। কে ছিল সঙ্গীতা? দেখো, যাই করে কয়েকশো গ্রাম যে ঘুরে এলাম, কোথাও কোনো নারকেল গাছ নেই, খেজুরের পাতায় একটিও সোনালু পোকা নেই। অথচ সঙ্গীতা আছে, যে অযথাই আমার সঙ্গে ছায়ার মতো ঘুরে ঘুরে ওই স্মারক লেখাটি খুঁজছে, আর পিছন ফিরে তাকিয়ে তার অবয়ব সারি কিছুই দেখছি না। একদিন ঘুমের ঘরে বলে ফেললাম, সঙ্গীতা তোমাকে ভালোবাসি খুব। তখন প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে শত শত নারকেল গাছ, সবুজ খেজুর পাতায় ভর করে সারি সারি সোনালু পোকা। মহিমের ভালো লাগা কবিতাটি শোনালাম। আমার আরেকটি, এটি রোমান্টিক এবং প্রেমের একই সঙ্গে বলতে পারেন। ভেঙে পড়ছে আমার সম্ভাব্য নাগরী, এটি একটি অন্যরকম টানা গদ্যের কবিতা। এবার আমার সেলাই সুতো পরে থাকছে, ঝড় দেখে উঠে পড়ছি বেগুন গাছে। আমাকে দেখতে এসেছেন প্রযুক্তিবিদ, ভালো গান করে সুনাম রটেছে গায়ে। আর আমার মনোযোগ ভেঙে বলবেন কিছু কথা। আমি তাকে দাঁড়াতে বলি, হাতের কাজ ফেলে ডেকে আনি আমার সদ্য প্রণয়িনী। সে তার পা ধুয়ে দেয়, ছিপি খুলে এগিয়ে দেয় জল ভর্তি সালসার বোতল। পূর্বপুরুষের ব্যামো একবার ফু দিয়ে দেন যদি। আজ আমার ঘুম হচ্ছে ভালো, আজ কোনো মশলার বায়না নেই। ঝোলকলমি, জলকচু এসবই বাজারই উঠেছে। তবে কি যাব, এসবই অগ্নিনাশক। মা বলেন, অতটা খুশখোর হলে রেহাই কি আর পাবি? চল এবার শীতে শিলং কিংবা জলপাইগুড়ি, কত রকম চাষবাস হলো। মেঘ রৌদ্রের আর্দ্র কথা, হায় তোর মর্মে পাওয়া সখী, তার জন্যে ঘর কবরেজ, এসব কোনো অর্থ হয় রে বাপ? দিন যাচ্ছে, আমরা কজন ময় মুরব্বী স্নেহত্রাতা, কারো মুখে তাকাবার আগে প্রবল তোরে ঝড় বয়ে যায় সুখে। হায় রে দক্ষিণা হাওয়া, নরম ডাটা, ফসলের ঘ্রাণ, মগ ভর্তি দুধ, আজ হাটবার ধামা ভর্তি ফল, হাট ভর্তি পদ্মার ইলিশের চাই। এ আমার মনোযোগ ভেঙে পড়ে আছে যমুনার ব্রিজের পারে। কেউ কি জানো, ঝড় উঠছে কপোতাক্ষের পারে, যে কবির ভেসে গেছে বিপন্ন নগরের এত অভিবাস স্মৃতি। সে নদে উঠেছে ঝড়, ঢেউয়ে ঝড়ে উপড়ে উঠছে স্মৃতি। মৃতের ক্রন্দনধ্বনি ঈশানে শ্মশানে। কেউ কি জানো, এবার আরাধ্য শীতে ভেঙে পড়ছে পৃথিবীর অব্যক্ত নগর, অনাগত তাজমহলের কাজ।
আর আমার সম্ভাব্য সুরাম্য প্রাসাদ পৃথিবীর অন্ধকার গহ্বর ধরে ডুবে যাচ্ছে প্রাচীন প্রহরে। একদিন চাঁদের মুখশ্রী ভেঙে ঝড় এলে আমি চড়ে বসি মর্মরিত বেগুন শাখায়। একদিন আরোগ্য এলো দেশে, হায় আমার মর্মে পাওয়া সখী। তোমার এই দিনগুলো তোমাকে কিছু দিতে চাইলেই সেদিন বাড়িঘর থেকে ধোয়ার উৎসব চিরতরে বিলীন হয়ে যায়। তোমাকে কিছু দিতে চাইলেই সেদিন বাড়িঘর থেকে ধোয়ার উৎসব চিরতরে বিলীন হয়ে যায়। কত শত গঞ্জনা ওঠে তোমার ওপর ভর করে আর নাচে, তবু ক্রাচে ভর করে একটুখানি পৃথিবীর মুখ দেখে নিতে চাও। চুলে ফুল গুজে অন্তত একবার হলেও বিকেলটাকে ঘ্রাণে ভরিয়ে দিতে চাও। এখনো অনঙ্গ আগুনের মতো তোমার কাছে আসি, অন্তত হাজারে কিংবা সহস্র বছরে একবার মাত্র এই কাছে আসা আসি। আমার পালকগুলো বুড়ো হয়ে যায়, দৃষ্টিগুলো উঠতে বসতে নুলো হয়ে যায়। শুধু স্ত্রীর কাছে, সন্তানের কাছে খুনে খাওয়া প্রেমপত্র, তেল চিটচিটে আলোকচিত্র দেখিয়ে সপ্রমাণ নিবেদন করি, এই দেখো হারিয়ে পাওয়া মরচে ধরা আদুলির মতো তোমাদের প্রতি স্বাস্থ্যকর ভালোবাসা পুনর্বার ফিরিয়ে এনেছি। স্ত্রীর চোখে মৃত মানুষের পুনরুজ্জীবনের বিস্ময়, আর সন্তানের চোখে প্রাযুক্তিক আলো ছায়ার ভেলকিবাজি বলে অন্তত 7 দিন হলো ঘরের উঠোনে খোলা আকাশের নিচে নির্ঘুম রাত্রি যাপন করি। শুধু ঘুম নেই তোমার, চারপাশে পরিশ্রান্ত পৃথিবীর চুলে বিলি কেটে দিয়ে প্রতিদিন একা এই পথে আসো। ক্রাচে ভর দিয়ে প্রতিদিন দেখি এই পথে যাও। এক রাত্রির স্পর্শ। রাকিবুল রকি চমৎকার কবিতা। কবিতা শুনতে শুনতে মনে হচ্ছে চোখে দেখতে পাচ্ছি শব্দের রং। দারুণ লিখেছ রকি। ফয়সাল হাবিব সানি অসাধারণ, বরাবরই মুগ্ধ হয়ে শুনি। শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের জন্য। এক রাত্রির স্পর্শ। তোমার হাত ধরেই যে বসেছিলাম, রাত্রির সঙ্গের অগ্নিদূত দুজনকে জ্বালিয়ে দিয়ে প্রমাণ করে গেল। তোমার হাত ধরেই যে বসেছিলাম, রাত্রির সঙ্গের অগ্নিদূত দুজনকে জ্বালিয়ে দিয়ে প্রমাণ করে গেল। শুধু যাই যাই করে উঠছ না, আর আমি তো গাছতলায় এমন শীতল মাটিতে আয়েসে ঘুমাই। আমাদের আলিঙ্গন আজ উঠে এসেছিল পরস্পরের হাতে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র আমাদের মমতাময় হাত ধরাধরি কতকাল আর অন্য কারো চক্ষুশূল না হয়ে পারে। অথচ আমরা চাইলেই এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের দিন রাত্রের আলিঙ্গন নিয়ে প্রশ্ন তুলতে পারি এবং তাদের বৈধতা নিয়ে সন্দিগ্ধ হয়ে আদালতে তুলে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারি। অথচ আমরা চাইলেই এই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের দিন রাত্রের আলিঙ্গন নিয়ে প্রশ্ন তুলতে পারি এবং তাদের বৈধতা নিয়ে সন্দিগ্ধ হয়ে আদালতে তুলে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারি। তখন চারদিক থেকে হৈ হৈ করে না হয় রব উঠবে, না না, ফাঁসি নয়, মৃত্যু নয়, এবারের মতো লঘুদণ্ডে নিশ্চিদ্র কারাগারেই বন্দি রাখা হোক। অথচ আমরা যে এক রাত্রির স্পর্শের অভিযোগে মুহূর্তেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছি, তখন চারদিক থেকে বাতাস কি বলেছে, বৃষ্টি কি বলেছে, ধরো ধরো, বাঁচাও বাঁচাও, ওদের শরীরে জল ঢেলে দাও। জানি দাঁত কেলিয়ে অনেকে হেসেছে দানবের হাসি। তুমি বরং ফাঁসির দড়িতে ঘি তেল ঢেলে মজবুত করে তোলো, আর আমি তাদের শেষবারের মতো কলেমা পড়তে বলি। এই যে চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তাদেরও তো মিলন হচ্ছে, বৃক্ষের মিলন হচ্ছে, কত কিছুর মিলন হচ্ছে। অথচ আমি আমার
প্রেয়সীর সঙ্গে মিলন হলেই প্রশ্ন ওঠে, অথচ পৃথিবীতে প্রকৃতি যে একের সঙ্গে অপরের কত রকমের মিলন হচ্ছে তা নিয়ে কেন প্রশ্ন উঠছে না। এটি আর কি আসলে আমার বলার বিষয়। নস্টালজিয়া, রোমান্টিকতার গুরুত্বপূর্ণ উপাদান, সেটি কবিতাগুলোতে দারুণভাবে এসেছে। ধন্যবাদ মাহফুজ ভাই, মাহফুজাল হোসেন। স্বপননাথ, শুনছি মুগ্ধতার পরশ যা কিছু থাকে তা বিস্ময় নতুনের অভিনবত্বের আমার কাছে গবেষণার বিষয়, অল্প কথায় প্রকাশ করা কঠিন, তবু বলি অনবদ্য। থ্যাংক ইউ স্বপনদা। ভাগ্যধনদা লিখেছেন, কবি ভাগ্যধন বড়ুয়া, প্রেমিক কবি। খুব ভালো লাগলো উপাধিটি। কবিতাগুলোর মধ্যে নান্দনিক এক প্রেমের মূর্ছনা বাজে ভাবে কীভাবে লেখেন কবি। ফয়সল হাবিব সানি লিখেছেন, ধন্যবাদ সানি, মুগ্ধতার জন্য ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা। 20 বছর পেছন থেকে, একটি কবিতার নাম 20 বছর পেছন থেকে। রাতে খুব বেড়াল ডাকছে, তোমাদের বাড়ি আশাওড়ার ঝোপের আড়াল থেকে দেখা যায়। মাদুর বিছানো পথ, ভর সন্ধ্যায় ঘোড়দৌড়ের আয়োজন দেখে মনে পড়ে 20 বছর পেছন থেকে তোমার ডাক শুনে কতবার এই অভয়ারণ্য চিনে ফেলেছি। এখন বাঘ সিংহ ডাকাতের হলুদ তরবারি নির্বিঘ্নে উপেক্ষা করে তোমাদের জঙ্গলের বাড়ির দিকে পা বাড়াতে পারি। রাতে খুব বেড়াল ডাকছে, তোমাদের বাড়ি আশাওড়ার ঝোপের আড়াল থেকে দেখা যায়। মাদুর বেছানো পথ, ভর সন্ধ্যায় ঘোড়দৌড়ের আয়োজন দেখে মনে পড়ে 20 বছর পেছন থেকে তোমার ডাক শুনে কতবার এই অভয়ারণ্য চিনে ফেলেছি। এখন বাঘ সিংহ ডাকাতের হলুদ তরবারি নির্বিঘ্নে উপেক্ষা করে তোমাদের জঙ্গলের বাড়ির দিকে পা বাড়াতে পারি। হাতে লেগে আছে তোমার সদ্য কেনা শাড়ির আলগা কাঁচা রং। রকমারি বাজার থেকে চেরাগের সলতের আলোয় পরখ করে যা তোমাকে ওষুধের কৌটোয় ভরে সযত্ন উপহার দিতাম। 7 দিন স্নান না করেও যেমন গোলাপের শরীর থেকে অভিন্ন সৌগন্ধ আসে, 20 বছর পেছন থেকে তোমাদের সন্তান মুখরিত উঠোন থেকে তোমার ভালোবাসার সুরভি টের পাই। আজ অরণ্যের ভেতর আকাশ ভেঙে ঝরে পড়ে বৃষ্টির সোনাদানা, আরণ্যক দুতি। আজ অরণ্যের ভেতর আকাশ ভেঙে ঝরে পড়ে বৃষ্টির সোনাদানা, আরণ্যক দুতি। মাছ ভাজার ঘ্রাণ টের পেয়ে ভূত প্রেতের আনাগোনা আজকাল যে কোনো হরর গল্পের দুর্দান্ত তরল। ভাঙা টঙ্গর অমনি পড়ে আছে। রাতে তার ফাঁক গলে অগণ্য প্রেতের শরীর বধ করে ভোরবেলা কুড়িয়ে এনেছি অবিশ্বাস্য কাকের শরীর। 20 বছর পেছন থেকে মৃত গাঙের অধর ছিঁড়ে বিদ্যুৎ চমকানো হাসি আজ আবার মনে পড়ছে। আর রাতভর বিড়াল ডাকছে খুব। আজ রাতের এত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চমকের ভেতর সেই সকল হাসির সাদৃশ্য শুধু অপার রহস্যময়। শাহরিয়ার পারভেজ ভাই লিখেছেন, অসাধারণ কবিকণ্ঠ আবৃত্তি আয়োজন, একরাত্রির স্পর্শ আহা। লিখেছেন মাহফুজ ভাই, জান্নাত লাবণ্য, ঈদ মোবারক। আমি আরেকটি কবিতা শুনিয়ে আমার কবিতা শেষ করে দিব। কবিতাটির নাম আমি আর বকুল। আমি আর বকুল এখন শুধু প্রেমপত্র টানাটানি করেই রাত পার করে দেই। আমি আর বকুল এখন শুধু প্রেমপত্র টানাটানি করেই রাত পার করে দেই। বকুল যখন লিখতে বসতো আমি পৃষ্ঠার নিচের অন্ধকারে লুকিয়ে বসে ওর শৈশবের ভাবনার ভেতর কত না ঋতু পরিবর্তনের গল্পে ওর দু চোখ জুড়ে অশ্রু নামিয়ে আনতাম। যেমন একদিন জলে নেমেই মেপে নিয়েছিলাম শৈশবের বয়স। জলের ঢেউ আর শরীরের আঁকাবাঁকা এসে আমাদের বিদ্যালয়ের বয়সের শূন্য স্থানগুলো পূর্ণ করে যেত। আবার যখন তাল গাছ, নারকেল গাছে চড়ে ঘুরে ঘুরে অনেকটা সন্ধে পার করে দিতাম, পরদিন ভোরেই আবার ভবিষ্যৎ আরোগ্যালয়ে টেকা গেলানোর উৎসব শুরু করে দিতেন স্বাস্থ্য আপারা। আর যখন আমি লিখতে বসতাম, কলমের মুখের সমস্ত সম্ভাবনা নিয়ে রমনার বটমূলে দাঁড়িয়ে ঘোষণা করেছিল বকুল, আমরা ভোরবেলার শিশিরে ভিজে
বকুল কুড়িয়ে মালা গেঁথে আবার সন্ধেই তাকে বিসর্জন দিয়ে তারই কিছু সুখ দুঃখ ঘিরে জীবনের চিত্তানন্দের কথা বলতে এসেছি। অথচ তখন দর্শক সারিতে আমিও বকুল, আপামর মানুষের মতো শিল্পীদের সুরের মূর্ছনায় গ্রেপ্তার হয়ে দেশপ্রেমে চোখ ভিজিয়ে যাচ্ছি। আমি আর বকুল আজকাল রাত্রি হলে প্রেমপত্রের একটি পৃষ্ঠা উল্টাতে গেলেই সমস্ত জীবন উল্টে যেতে চায়। ঋতুভিত্তিক উন্মাদনায় আমাদের শৈশব কৈশোর যৌবন একবার মাত্র ভিজে পরক্ষণেই বাতাসে শুকিয়ে যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার কবিতা শোনার জন্য। আমি আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই যে বইটি প্রকাশ করেছে ভাষা চিত্র প্রকাশনী, খন্দকার সোহেল। ও দেখছে কিনা আমি জানি না। ওর এই বইটিতে আমাদের অনেক বন্ধুর প্রেমের কবিতা আছে, কবিতাগুলো বেশ ভালো। আর এই বইটির কল্যাণে এই এতগুলো প্রেমের কবিতা আমি একত্রিত করতে পেরেছি, না হলে হয়তো এগুলি আপনাদেরকে শোনানোই হতো না। বন্ধুরা, আমার কিন্তু একটি ধারাবাহিক সিরিজ আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে আমার সর্বনামের সুখ দুঃখ বইয়ের যে কবিতাগুলো, তা আমি 2 দিন শুনিয়েছি। আমি এর পরের দিন হয়তো সেটা নিয়ে আসবো। আর সবারই কিন্তু আকাঙ্ক্ষা যে অনেকে আমাকে বলেছেন যে পৃষ্ঠা জুড়ে সুলতানপুর থেকে তারা আমার কবিতা শুনতে চান। পৃষ্ঠা জুড়ে সুলতানপুর থেকে আমি আমার কবিতা অবশ্যই শোনাবো, একাধিকবার শোনাবো। বন্ধুরা, যারা বিরক্ত হবেন তাদের জন্য ভালোবাসা। আর আসলে বিরক্ত হওয়ার কিছু নাই, কেউ দেখলেন, না দেখলেন, এভাবেই আপনারাও পড়েন। আমি কবিতা শুনতে খুব ভালোবাসি, কবিতা পড়তে খুব ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি, কবিতাময় জীবনযাপন করতে ভালোবাসি, একটি কবিতার মতো জীবনযাপন করতে চাই। আসলে কবিতা লিখে আমি বড় কবি হব বা কবিতা লিখে একদিন অমর হব, এই ধরনের কোনো বাসনা আমার মধ্যে নাই। আসলে এই যে লিখতে লিখতে বেঁচে থাকা বা এই যে শিল্প চর্চা করতে করতে, এই যে সৌন্দর্য চর্চা করতে করতে বেঁচে থাকা, এটি হচ্ছে আসলে কবিতা। এটি হচ্ছে মানুষের বেঁচে থাকার অর্থময়তা। আমি আসলে ঠিক সেই অর্থময়তার ভেতর দিয়ে বেঁচে থাকতে চাই। আমি সৌন্দর্য নির্মাণ করতে করতে মরে যেতে চাই। আমি অমর হতে চাই না। কবিতা লিখে আমার কোনো প্রত্যাশা নাই। আমি না লিখে পারি না। বই না পড়লে আমার ঘুম হয় না, কবিতা না লিখলে আমার ঘুম হয় না, কবি বন্ধুদের সঙ্গে কথা না বললে, আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এই সবই আসলে আমাকে ঘিরে আছে এবং সারাক্ষণ বই, কবিতা এবং আমার সন্তান দুটো যারা, তারাও খুব পছন্দ করে পড়ালেখা, কবিতা পড়া বা লেখা, গল্প লেখা। আমার স্ত্রী আমাকে যথেষ্ট প্রশ্রয় দেন এবং আমাকে অনেক সুযোগ দেয় যে আমি যেন লিখি এবং আমার বই বের হোক, আমার কবিতা আমি দেশ বিদেশে শোনাব। সে অনেক স্যাক্রিফাইস করে বা আমি কবিতা লিখে আমি আমার কাঙ্ক্ষিত জায়গাটি যেন অর্জন করতে পারি। যদিও আমার কোনো কাঙ্ক্ষিত জায়গা নেই, আমি বলেছি যে আমি আসলে লিখতে লিখতেই একদিন মরে যেতে চাই, সৌন্দর্য নির্মাণ করতে করতে মরে যেতে চাই। বন্ধুরা, করোনার দিনে সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই দুঃসময় কেটে যাবে। আমরা মানুষ, আমরা বিজয়ী হব। আর যদি আমরা বিজয়ী নাও হই, তাতেও তো হতাশ হওয়ার কিছু নেই। আসলে মানুষ এই পৃথিবীতে দীর্ঘকাল ধরে বসবাস করছে। মানুষ আসলে সবচেয়ে বেশি সময় ধরে মনে হয় যে পৃথিবীতে বসবাস করছে। তারা যদি এই প্রকৃতি থেকে বিলীন হয়ে অন্য কোনো প্রজাতি রাজত্ব করে, আমাদের কিছু বলার আছে। তবু আমরা চেষ্টা করব বা আমরা শেষ সময় পর্যন্ত আমরা চেষ্টা করব যেন আমরা মানুষ, যেন আমাদের চরিত্রেরও পরিবর্তন আসে বা আমাদের আচরণেও যেন বিশাল পরিবর্তন আসে। যে এত বড় একটি ঘটনা, এই পৃথিবীর মহাশক্তিধর যে মানুষটি বা এই ক্ষমতাধর যে মানুষটি, তিনিও কিন্তু আজকে অসহায়। বা সবচেয়ে বড় বড় আগ্নেয়াস্ত্রের যারা মালিক, তারাও কিন্তু আজকে এই প্রকৃতির কাছে অসহায়। সুতরাং প্রকৃতি যদি আমাদেরকে বিলীন করে অন্য কাউকে রাজত্ব দিয়ে দেয়, আমাদের কিছুই করার নেই। তবু আমরা মানুষ, আমাদের মেধা, শ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে আমরা আমাদের জায়গাটি ধরে রাখব এবং আমরা চেষ্টা করব এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য।
এবং আশা করি যে আমরা সফল হব। সেই আশাবাদ নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে মিলিত হব কবিতা নিয়েই। আসলে আমি কবিতাই পারি, আসলে আর তেমন কিছু পারি না। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে এবং কবিতা নিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করি এবং পারি। সেভাবেই আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা, অনেক শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।